বাল্টিমোরের কনভেনশন সেন্টারে এইমাত্র আলবার্তো গার্সিয়া তার পেপারটি উপস্থাপন শেষ করেছেন। ওভারহেড প্রজেক্টরের সুইচটি অফ করে তিনি হল ভর্তি দর্শকদের দিকে তাকালেন। বিজ্ঞানীদের কনফারেন্সে বক্তব্য শেষ হবার পর সাধারণত ছোট একটি সৌজন্যমূলক করতালি দেওয়া হয়, কিন্তু এবারে একটি বিস্ময়কর নীরবতা বিরাজ করল। এই সেশনটির সভাপতি সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধ অধ্যাপক বব রিকার্ডো প্রথমে করতালি দিতে শুরু করলেন এবং গ্যালারির প্রায় ২,০০০ শ্রোতা হঠাৎ করে চেতনা ফিরে পেয়ে করতালিতে যোগ দিল। দেখতে দেখতে করতালির প্রচণ্ড শব্দে হলঘরটি ফেটে যাবার উপক্রম হলো, কিন্তু তবুও সেটি থেমে যাবার কোনো লক্ষণ দেখা গেল না। বরং একজন দুজন করে সবাই দাঁড়িয়ে গিয়ে উরুগুয়ের একটি অখ্যাত বিশ্ববিদ্যালয়ের অখ্যাত বিজ্ঞানীকে সম্মান দেখাতে শুরু করলেন। বিজ্ঞানীদের কনফারেন্সে সাধারণত সাংবাদিকরা থাকেন না, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারদের এই বার্ষিক কনফারেন্সে আলবার্তো গার্সিয়া যে পেপারটি উপস্থাপন করবেন তার কথা কিভাবে জানি বাইরে প্রকাশিত হয়ে গিয়েছিল। কাজেই আজ এখানে হল ভর্তি সাংবাদিক। ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাংবাদিকদের ক্যামেরা ফ্ল্যাশ জ্বলতে শুরু করলো। এই ঐতিহাসিক মুহূর্তটি ধরে রাখার জন্য শ্রোতাদের অনেকে তাদের ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলেন। বৃদ্ধ অধ্যাপক বব রিকার্ডো শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন। তাকে নির্দিষ্ট সময়ের মাঝে সেশনটি শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছে। যদি এখনোই তিনি নিয়ন্ত্রণটুকু হাতে না নিয়ে নেন, সেটি সম্ভব হওয়ার কথা নয়। বব রিকার্ডোকে উঠে দাঁড়াতে দেখে শ্রোতারা তাদের করতালি থামিয়ে একজন একজন করে নিজের চেয়ারে বসে পড়লেন। সাংবাদিকদের দলটি ঠেলাঠেলি করে আরো সামনে এসে ভিড় করে দাঁড়ালো। বব রিকার্ডো কি বলেন শোনার জন্য সবাই নীরব হয়ে অপেক্ষা করতে থাকে। বব রিকার্ডো উপস্থিত শ্রোতাদের দিকে তাকিয়ে একটি নিঃশ্বাস ফেলে কোমল গলায় বললেন, আলবার্তো গার্সিয়ার নাম আমাদের মতো কয়েকজন ছাড়া কেউ জানতো না, কিন্তু আজ থেকে পৃথিবীর সব মানুষ আলবার্তোর কথা জানবে। আজকের কনফারেন্সে সে যে পেপারটি উপস্থাপন করেছে, আপাত দৃষ্টিতে মনে হবে সেটি অত্যন্ত সাদামাটা একটি টেকনিক্যাল পেপার। কোষ বিভাজনের সময় মানব ক্রোমোজোমের টেলোমিয়ারকে অক্ষত রাখার প্রক্রিয়া। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই দেখা যাবে যে শুধু টেলোমিয়ারকে অক্ষত রাখেনি, টেলোমারেজ প্রক্রিয়াটি বিশ্লেষণ করেছে এবং সফলভাবে মানব কোষে ব্যবহার করেছে। আমরা তার তথ্য থেকে জানতে পেরেছি আলবার্তোর সাদাসিধে একটি ল্যাবরেটরিতে একটি পেট্রি ডিশে মানবদেহের ত্বকের কয়েকটি কোষ বিভাজন করছে, যাদের থেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বব রিকার্ডো বার্ধক্যে শীর্ণ হয়ে যাওয়া তার হাতটি সামনে তুলে ধরে বললেন, আমাকে বার্ধক্য এবং জরা আক্রান্ত করেছে, কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী আমার দেহের কোষগুলো তাদের হিসেব মতো ১০০ থেকে ২০০ বারের মতো বিভাজন করে থেমে পড়েছে। মঞ্চে দাঁড়ানো আলবার্তো বলছে, থেমে পড়ার প্রয়োজন নেই। আলবার্তো গার্সিয়া মানবজাতির পক্ষ থেকে সৃষ্টিজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে বের করেছে। সে আজ আপনাদের সামনে ঘোষণা করেছে মানুষকে বার্ধক্য স্পর্শ করবে না। বব রিকার্ডো হঠাৎ থেমে গেলেন, কয়েক মুহূর্ত ইতস্তত করে বললেন, প্রকৃতপক্ষে আলবার্তো মানুষকে অমরত্ব দান করেছে। হল ঘরটিতে হঠাৎ এক ধরনের চাঞ্চল্য দেখা গেল। একসাথে অনেকে কথা বলতে শুরু করলো, অনেকে প্রশ্ন করার জন্য উঠে দাঁড়ালো। বব রিকার্ডো হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি আপনাদের সবার ভিতরে অসংখ্য প্রশ্ন জমা হয়েছে, আমার নিজের ভিতরেও আছে, কিন্তু আজকে আমাদের হাতে সময় নেই। আমি এখানে মাত্র অল্প দু একটি প্রশ্ন গ্রহণ করতে পারবো। কে প্রশ্ন করতে চান? উপস্থিত বিজ্ঞানীদের অনেকেই হাত তুলে প্রায় দাঁড়িয়ে গেলেন। বব রিকার্ডো তাদের একজনকে সুযোগ দেওয়ার জন্য ইঙ্গিত করছিলেন, কিন্তু তার আগে কম বয়সী একজন তরুণী হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে গেল। অনুমতির অপেক্ষা না করেই বলল, প্রফেসর রিকার্ডো, আমরা সংবাদপত্র থেকে এসেছি। আপনাদের বৈজ্ঞানিক আলোচনা আমরা কিছুই বুঝবো না। সেটি কি পরে করা যায় না? আপাতত আমাদের কৌতূহল মেটানোর জন্য কি একটি দুটি প্রশ্নের উত্তর দেওয়া যায়? বব রিকার্ডো একটু হাসার চেষ্টা করে বললেন, কি প্রশ্ন? তরুণীটি আরো একটু এগিয়ে এসে বলল, আমি ডক্টর গার্সিয়ার কাছে জানতে চাই তিনি কেন এই আবিষ্কারটি করেছেন। আলবার্তো গার্সিয়াকে একটু বিভ্রান্ত দেখা গেল। তিনি সব প্রশ্ন দৃষ্টিতে তরুণী সাংবাদিকের দিকে তাকিয়ে বললেন, কেন? হ্যাঁ, কেন? আলবার্তো গার্সিয়া একটু বিপন্ন মুখে বললেন, টেলোমারেজ নিয়ে আমার অনেক দিনের কৌতূহল। আমাদের ল্যাবরেটরিতে সেরকম সুযোগ সুবিধা নেই, তাই যেটুকু পেরেছি সেটুকুই করেছি।
মানব কোষকে কিভাবে অনির্দিষ্ট সময় বিভাজন করতে দেয়া যায় সেটি বিজ্ঞানী মহলের দীর্ঘদিনের কৌতূহল। আমি সেই কৌতূহল থেকেই কাজ করেছি। কিন্তু মানুষ যদি অমর হয়ে যায়, তাদের যদি মৃত্যু না হয়? আলবার্তো গার্সিয়া হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি একজন বিজ্ঞানী। আমি শুধু বিজ্ঞানের কৌতূহল নিয়ে কাজ করেছি। এই তথ্যের কারণে মানব সমাজে কি প্রভাব পড়বে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। তরুণী সাংবাদিক উৎকণ্ঠিত মুখে বলল, কিন্তু এখন আমরা সেটাই শুনতে চাই। মানুষ যদি অমর হয়ে যায়, এই পৃথিবীর কি হবে, সমাজের কি হবে? আলবার্তো গার্সিয়া মাথা নাড়লেন, বললেন, আমি জানি না। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি বব রিকার্ডোর দিকে ঘুরে তাকিয়ে বললেন, হয়তো প্রফেসর রিকার্ডো এ ব্যাপারে আপনাদের কিছু একটা বলতে পারবেন। সাংবাদিকরা সাথে সাথে বব রিকার্ডোর দিকে ঘুরে গেল। প্রফেসর রিকার্ডো, আপনি কি কিছু বলবেন? বব রিকার্ডো কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভবিষ্যৎ অনুমান করা খুব কঠিন, কিন্তু তোমরা যদি আমাকে চাপ দাও আমি চেষ্টা করতে পারি। আমরা চাপ দিচ্ছি প্রফেসর রিকার্ডো। বব রিকার্ডো একটু হেসে কথা বলতে শুরু করলেন। কথা শুরু করার সাথে সাথে তার মুখের হাসি মিলিয়ে সেখানে একটি থমথমে গাম্ভীর্য চলে এলো। প্রায় নিচু গলায় বললেন, মানুষের অমরত্বের জন্য মোহ দীর্ঘদিনের। মানুষের অমরত্বের জন্য মোহ দীর্ঘদিনের। এই অমরত্বের লোভে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে অনেক অন্যায়, অনেক পাপ করা হয়েছে। দেবদেবী বা ঈশ্বর মানুষকে যে অমরত্ব দিতে পারেনি, আমাদের বিজ্ঞানীরা মানুষকে সেই অমরত্ব দেওয়ার আয়োজন সম্পন্ন করেছে। এখনো সেই কাজ পূর্ণ হয়নি, কিন্তু আমার হিসেবে আগামী শতাব্দী থেকে মানুষ আর বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করবে না। বব রিকার্ডোকে বাধা দিয়ে একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, তাহলে কিসে তাদের মৃত্যু হবে? রোগ, শোক, অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক বিপর্যয়, হত্যাকাণ্ড। কিন্তু পৃথিবীর হিসেবে সেটি অত্যন্ত ক্ষুদ্র। মানুষের যদি মৃত্যু না হয়, দেখতে দেখতে এই পৃথিবীতে জনসংখ্যার এক ভয়াবহ বিস্ফোরণ ঘটবে। এই পৃথিবীতে থাকবে শুধু মানুষ আর মানুষ। আজ থেকে 1000 বছর পর এই পৃথিবীতে পদচারণা করবে সহস্র বছরের যুবা। তাদের চোখে কি থাকবে? স্বপ্ন না হতাশা? আমি জানি না। তাদের বুকে কি থাকবে? ভালোবাসা না ঘৃণা? সেটাও আমি জানি না। আমার বয়স 70। আমি এখনো আমার শৈশবকে স্মরণ করতে পারি। সহস্র বছরের মানুষ কি তার শৈশবকে স্মরণ করতে পারবে? আমার মনে হয় পারবে না। তাদের স্মৃতিতে কোনো আনন্দ নেই, তাদের সামনে ভবিষ্যৎ নেই, কোনো স্বপ্ন নেই, বেঁচে থাকার কোনো তাড়না নেই। তাদের সমাজে কোনো শিশু নেই, কোনো ভালোবাসা নেই। তাদের কথা চিন্তা করে আমি শিউরে উঠছি। একজন প্রৌঢ় সাংবাদিক জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি মনে করেন ডক্টর আলবার্তো গার্সিয়াকে পৃথিবীর ইতিহাস ভালোভাবে স্মরণ করবে না? বব রিকার্ডো বিষণ্ণ মুখে মাথা নেড়ে আলবার্তো গার্সিয়ার দিকে তাকালেন, বললেন, আমি দুঃখিত আলবার্তো, কিন্তু আমার ধারণা মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাস এককভাবে তোমাকে দায়ী করবে। তুমি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অভিশপ্ত বিজ্ঞানী। আলবার্তো গার্সিয়া ফ্যাকাশে মুখে বব রিকার্ডোর দিকে তাকিয়ে রইলেন। 2000 বছর পরের কথা। নিশি রনের গলা জড়িয়ে বলল, তুমি এরকম মুখ ভার করে আছো কেন? রন অন্যমনস্কভাবে নিশির হাত সরিয়ে বলল, কে বলেছে আমি মুখ ভার করে আছি? এই তো আমি দেখছি। তুমি নিজ থেকে কোনো কথা বলছো না, আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছ, তাও ছাড়া ছাড়া ভাবে, কাটা কাটা ভাবে। রন নিশিকে নিজের কাছে টেনে এনে বলল, আমি দুঃখিত নিশি। কয়দিন থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছে। কেন? কি হয়েছে? জানি না কেন। আমার বয়স প্রায় 2000 বৎসর হয়ে গেছে, কিন্তু এখনো মনে হয় নিজেকে বুঝতে পারি না। নিশি রনের গলা জড়িয়ে খিলখিল করে হেসে বলল, তোমার বয়স 10,000 বৎসর হলেও তুমি নিজেকে বুঝতে পারবে না। কিছু কিছু মানুষ নিজেকে বুঝতে পারে না। রন কোমল চোখে নিশির দিকে তাকিয়ে বলল, তুমি কি নিজেকে বুঝতে পারো? নিশি মাথা নাড়ল, বলল, হ্যাঁ, পারি। এই যেমন মনে করো, তোমার পাশে বসলেই আমার মনে হয় আমার বয়স 1000 বৎসর কমে গিয়েছে। সত্যি? হ্যাঁ, সত্যি। রন মাথা নাড়ল, বলল, আমি বিশ্বাস করি না। 1000 বৎসর আগে তোমার কেমন লাগতো সেটি তোমার মনে নেই, তোমার মনে থাকার কথা নয়। নিশি হাসি হাসি মুখে বলল, মনে না থাকলে নেই, সবকিছু মনে রাখতে হবে তোমাকে কে বলেছে? আমার মাঝে মাঝে খুব মনে করার ইচ্ছে করে। রন এক ধরনের উদাস চোখে বলল,
আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে করার ইচ্ছা করে জানো? কোন জিনিসটা? আমার শৈশবের কথা। আমি শৈশবে কি করেছি খুব জানার ইচ্ছে করে। সেটি তুমি জানবে কেমন করে? গত 2000 বছরে তুমি নিশ্চয়ই তোমার স্মৃতি খুব কম করে হলেও 5 বার মুছে দিয়েছো। নিশ্চয়ই নিশ্চয়ই দিয়েছি। তুমি যতবার তোমার নতুন জীবন শুরু করেছো ততবার তুমি তোমার স্মৃতি মুছে দিয়েছো। রন মাথা নাড়ল। আমার নতুন জীবনটি কতটুকু নতুন কে জানে। নিশি খিলখিল করে হেসে বলল, অ্যাডভেঞ্চারের দিকে তোমার যত ঝোঁক আমি নিশ্চিত তুমি 2-1 বার ছেলে থেকে মেয়ে হয়েছো, মেয়ে থেকে ছেলে হয়েছো। 2000 বছরে কত কি করা যায়। রন কোনো কথা না বলে একটু হাসল। নিশি হঠাৎ মুখ গম্ভীর করে বলল, আমার কি ইচ্ছে করে জানো? কি? আমার খুব সন্তানের মা হতে ইচ্ছে করে। এরকম ছোট একটা বাচ্চা হবে, আকুপাকু করে নড়বে, আমি বুকে চেপে ধরে রাখবো। ভাবলেই আমার বুকের ভিতর কেমন জানি করতে থাকে। রন নিশিকে স্নেহ ভরে কাছে টেনে নিয়ে বলল, তুমি খুব ভালো করে জানো সেটি হবার নয়। পৃথিবীতে নতুন শিশুর জন্ম বন্ধ হয়ে গেছে প্রায় 1000 বৎসর আগে। জানি, তবুও ইচ্ছে করে। পৃথিবী যত মানুষকে বাঁচিয়ে রাখতে পারে এখানে তার থেকে অনেক বেশি মানুষ। আমার শুধু কি মনে হয় জানো? কি? পৃথিবীতে মানুষের সংখ্যা আবার বুঝি আশঙ্কা সীমা পার হয়ে যায়। নিশি চমকে উঠে বলল, কি বলছো তুমি? হ্যাঁ, মনে নেই গত কয়েক মাস থেকে খাবার পরিবহনে ত্রুটি দেখা দিয়েছে, পানির সরবরাহ কম। হ্যাঁ, আমার ধারণা এগুলো পরিবহনের বা সরবরাহের ত্রুটি নয়। নিশি ভয় পাওয়া গলায় বলল, তাহলে এগুলো কি? এগুলো অভাব। শুধু যে খাবারের অভাব তাই নয়, জ্বালানির অভাব, জায়গার অভাব। তুমি লক্ষ্য করেছো আমাদের এই 2000 তলা দালানে একটি অ্যাপার্টমেন্টও খালি নেই, দেখেছো? হ্যাঁ, দেখেছি। মনে আছে পোশাকের মূল্য শতকরা 20 ভাগ বাড়ানো হলো, মনে আছে? নিশি মাথা নাড়ল। তার মনে আছে। রন গম্ভীর মুখে বলল, আমার এইসব দেখে মনে হয় কি জানো? জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ। নিশির বুক কেঁপে ওঠে। পৃথিবীতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত 2000 বৎসরে বেশ কয়েকবার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই স্মৃতি তাদের মস্তিষ্ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তবু তারা সেগুলো জানে। পৃথিবীর মানুষ এখন এই ভয়াবহ আতঙ্ক নিয়ে বেঁচে থাকে, কখন পৃথিবীর প্রয়োজনে তাকে পৃথিবী থেকে অপসারণ করিয়ে দেওয়া হয়। নিশির ভয় পাওয়া মুখের দিকে তাকিয়ে রন গভীর ভালোবাসায় তাকে বুকের মাঝে টেনে নেয়। অপূর্ব রূপসী এই রমণীটিকে সে মাত্র 300 বৎসর আগে থেকে চেনে। ছেলে মানুষই সরল এই মেয়েটিকে তার বড় ভালো লাগে। গভীর রাতে তীক্ষ্ণ সাইরেনের শব্দে নিশি চমকে জেগে উঠল। বিছানায় তার পাশে শূন্য জায়গা। রন আগেই উঠে গেছে। নিশি ভয় পাওয়া গলায় ডাকলো, রন, কোথায় তুমি? জানালার কাছে ছায়ামূর্তির মতো রন দাঁড়িয়ে বলল, এই যে আমি এখানে। কি হয়েছে রন? সাইরেন বাজছে কেন? পৃথিবীর মানুষের এখন খুব বড় বিপদ নিশি। কি হয়েছে? কেন বিপদ? পৃথিবীর জনসংখ্যা আশঙ্কা সীমা পার হয়ে গেছে। পার হয়ে গেছে? নিশি আতঙ্কে চিৎকার করে বলল, পার হয়ে গেছে? হ্যাঁ। শুনছো না বিপদের সাইরেন? এখন কি হবে? এখন জনসংখ্যা কমানো হবে। কিভাবে কমাবে? কাকে কমাবে? জানি না। যোগাযোগ মডিউল খুলে দেখি। রন যোগাযোগ মডিউলের নিয়ন্ত্রণ স্পর্শ করতেই ঘরের ভেতরে একজন মানুষের হলোগ্রাফিক প্রতিচ্ছবি ভেসে এলো। মধ্যবয়স্ক কঠোর চেহারার মানুষ। বুকের উপর 4টি লাল রঙের তারা দেখে বোঝা যায় সে নিয়ন্ত্রণ বাহিনীর অত্যন্ত উচ্চপদস্থ কর্মচারী। মানুষটি কঠোর গলায় বলল, পৃথিবী আবার ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। মানুষের একটি বিশেষ সংখ্যায় পৌঁছে গেলে পৃথিবী তাকে আর বহন করতে পারে না। একটি অপ্রতিরোধ্য বিপর্যয় দিয়ে পৃথিবীর জনসংখ্যা কমে আসে। আমরা সেই অপ্রতিরোধ্য বিপর্যয়ের ভেতর দিয়ে যেতে চাই না। সেই বিপর্যয় নিয়ন্ত্রণহীন এবং তার ভেতর থেকে বের হয়ে আসা খুব কঠিন। অতীতে জনসংখ্যা যখনই আশঙ্কার সীমা অতিক্রম করেছে তখনই মানুষের সংখ্যা কমিয়ে নতুন শিশুর জন্ম দেওয়া হয়েছে। যারা পৃথিবী থেকে বিদায় নিতে ইচ্ছুক তাদের তালিকা করে পৃথিবী থেকে অপসারণ করা হয়েছে। সেই সংখ্যা অত্যন্ত অপ্রতুল হওয়ায় লটারির মাধ্যমে নির্বাচন করে মানুষকে অপসারণ করা হয়েছে।
মানুষকে অত্যন্ত দ্রুত হত্যা করতে পারে এরকম ভাইরাস তৈরি করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে একবার 1/3 মানুষ কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এখন 1/3 মানুষকে হত্যা করেও পৃথিবীকে রক্ষা করা যাবে না। এখন পৃথিবীর অর্ধেক মানুষকে কমিয়ে আনতে হবে, যেভাবেই হোক। পৃথিবীর জনসংখ্যা কমানোর জন্য এবার সম্পূর্ণ নতুন এবং কার্যকর একটি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই পদ্ধতি অবলম্বন না করা হলে মহাবিপর্যয় থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। পদ্ধতিটি অত্যন্ত সহজ। আজ রাতের জন্য মানুষ হত্যা সংক্রান্ত বিধিনিষেধটি পৃথিবী থেকে তুলে নেওয়া হলো। পৃথিবীর প্রত্যেকটি জীবিত মানুষ অন্য একজন মানুষকে পৃথিবী থেকে অপসারণ করবে। এই হত্যাকাণ্ডের জন্য তাকে আইনের মুখোমুখি হতে হবে না, বরং সে পৃথিবীতে বসবাসের সুযোগ পাবে। তাকে যেন হত্যাকাণ্ডের অপরাধ বোধে ভুগতে না হয়, সেজন্য কাল ভোরের আগেই তার পুরো স্মৃতিকে অপসারিত করে দেয়া হবে। মানুষ হত্যা করা খুব সহজ ব্যাপার নয়। এর কার্যকর কয়েকটি পদ্ধতি সবাইকে জানিয়ে দেয়া হচ্ছে। পদ্ধতিগুলো হচ্ছে: নিশি চিৎকার করে যোগাযোগ মডিউলটি বন্ধ করে দিতেই ঘরের মাঝামাঝি বসে থাকা কঠোর চেহারার মানুষটির হলোগ্রাফিক প্রতিচ্ছবি অদৃশ্য হয়ে গেল। নিশি উদ্ভ্রান্তের মতো রনের দিকে তাকালো, বলল, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। রন বিষণ্ণ গলায় বলল, কিন্তু এটা হয়ে গেছে। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করতে পারে না। প্রয়োজনের খাতিরে মানুষ অনেকবার অনেক মানুষকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস। যুদ্ধের অর্থ হচ্ছে হত্যাকাণ্ড, পরিকল্পিত সুসংবদ্ধ হত্যাকাণ্ড। নিশি ব্যাকুল হয়ে বলল, কিন্তু এটি তো যুদ্ধ নয়। কে বলেছে যুদ্ধ নয়? মানব জাতিকে বেঁচে থাকার জন্য এটিও এক ধরনের যুদ্ধ। এখানে মানুষ নিজেরা নিজেদের শত্রু, তাই এখন একে অন্যকে হত্যা করবে। মানুষকে যেন সেই হত্যাকাণ্ডের অপরাধ বোধ বহন করতে না হয়, সেজন্য তার স্মৃতিকে পুরোপুরি অপসারণ করে দেয়া হবে। সে জানতেও পারবে না সে একটি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। নিশি হিস্ট্রিয়াগ্রস্তের মতো মাথা নেড়ে বলল, না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। একজন মানুষ অন্যকে খুন করতে পারে না। রন বিষণ্ণ গলায় বলল, এটি সেরকম খুন নয়। এর মাঝে কোনো ক্রোধ, জিঘাংসা, স্বার্থ বা লোভ নেই। এটি একটি প্রক্রিয়া, পৃথিবীকে বাঁচিয়ে রাখার একটি প্রক্রিয়া। এর সিদ্ধান্ত কোনো মানুষ নেয়নি, তারা শুধুমাত্র নিয়মটি পালন করেছেন। নিশি এবার মুখ ঢেকে আকুল হয়ে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি আমি কেমন করে একজনকে খুন করব? কাকে খুন করব? কেমন করে খুন করব? রন কিছু বলল না, গভীর মমতায় নিশির দিকে তাকিয়ে রইল। নিশি ব্যাকুল হয়ে রনের দিকে তাকালো। রন তাকে গভীর ভালোবাসায় আলিঙ্গন করে বলল, নিশি, তোমার কাউকে খুন করতে হবে না। আমি তোমাকে রক্ষা করব নিশি। কেমন করে তুমি আমাকে রক্ষা করবে? রন কোনো কথা বলল না। গভীর মমতায় সে নিশির মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, এই যে, এইভাবে। নিশি অনুভব করল রনের শক্ত দুটি হাত তার গলায় চেপে বসেছে। নিশি নিজেকে মুক্ত করার চেষ্টা করলো, কিন্তু পারল না। এক বিন্দু বাতাসের জন্য তার বুকের ভেতর হাহাকার করতে থাকে। কিন্তু রনের হাত এতটুকু শিথিল হলো না। নিশি বিস্ফোরিত চোখে রনের মুখের দিকে তাকিয়ে রইল। সেই মুখে কোনো ক্রোধ নেই, কোনো জিঘাংসা নেই, কোনো প্রতিহিংসা নেই। সেই মুখে গভীর বেদনা এবং ভালোবাসা। নিশির জন্য ভালোবাসা এবং পৃথিবীর জন্য ভালোবাসা।